ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আবারও চলে এলাম আরেকটা ভিডিও টিউটোরিয়াল ক্লাস নিয়ে। আমরা পড়ছি নিউট্রিশন সাবজেক্টের সেমিস্টার 4 অর্থাৎ ক্লাস 12 এর আমরা চলে যাচ্ছি ইউনিট 2 অর্থাৎ নিউট্রিশন ফর দ্য কমিউনিটি। সেখানকার প্রথম যে চ্যাপ্টার রয়েছে যে ভারতের সাধারণ অভাবজনিত রোগ সমূহ এবং বিভিন্ন প্রকল্প যার দ্বারা এই অপুষ্টি প্রতিরোধ করা হয়, অর্থাৎ ডিফারেন্ট কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার্স অফ ইন্ডিয়া অ্যান্ড ডিফারেন্ট প্রোগ্রামস টু কমব্যাট ইট। এই চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 2 এর চ্যাপ্টার 1 এর আমরা ছোট্ট একটা অংশ আজকে এই ভিডিওর মাধ্যমে পড়বো, সেটা হলো নিউট্রিশনাল অ্যানিমিয়া। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। নমস্কার, আমি জয়া চক্রবর্তী, সহশিক্ষিকা, ঢাকুরিয়া পরেশনাথ বালিকা বিদ্যালয়। তাহলে এক্ষুনি যেটা বললাম যে আমাদের আজকের টপিক হলো নিউট্রিশনাল অ্যানিমিয়া। দেখো, অ্যানিমিয়া খুব কমন একটা রোগ, খুব সাধারণ রোগ এবং ছোটবেলা থেকে আমরা অনেকবারই টার্মটা শুনেছি অ্যানিমিয়া। আচ্ছা, অ্যান কথাটার মানে হচ্ছে নেই, আর এমিয়া হচ্ছে রক্ত সংক্রান্ত, অর্থাৎ রক্তের পরিমাণ নেই বা কম, সেটাকেই কিন্তু বলা হচ্ছে অ্যানিমিয়া। এবং পার্টিকুলারলি আমাদের সিলেবাসে এই অংশটায় যেটা রয়েছে সেটা হচ্ছে পুষ্টির অভাবজনিত যে অ্যানিমিয়া, অর্থাৎ বলা হয় নিউট্রিশনাল অ্যানিমিয়া। তাহলে নিউট্রিশনাল অ্যানিমিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী নিউট্রিশনাল অ্যানিমিয়া মানে কি না, অপর্যাপ্ত গ্রহণ অর্থাৎ ইনসাফিসিয়েন্ট ইনটেক এবং অপর্যাপ্ত মাত্রায় শোষণ ম্যাল অ্যাবজর্পশন বা দেহে অপর্যাপ্ত মাত্রায় সেইটা ব্যবহার ম্যাল ইউটিলাইজেশন বা ইনঅ্যাডিকুয়েট ইউটিলাইজেশন কাদের না অফ ওয়ান অর মোর নিউট্রিয়েন্টস, অর্থাৎ নিম্নের যে পরিপোষকগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটি বা একাধিক পরিপোষকের যদি অপর্যাপ্ত গ্রহণ, অপর্যাপ্ত শোষণ এবং দেহে তার ব্যবহার যদি কম হয়, তখন দেহে যে অবস্থাটা তৈরি হয়, কিরকম অবস্থা তৈরি হয় না, হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, ডিক্রিজ লেভেল অফ হিমোগ্লোবিন কার থেকে স্বাভাবিকের থেকে কমে যায় এবং রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, তখন সেই রূপ দেহের অবস্থাকে কি বলা হচ্ছে অ্যানিমিয়া। তাহলে এই যে বললাম এক বা একাধিক পরিপোষক, তাহলে কোন কোন পরিপোষক? প্রথমেই যার নাম আসবে সেটি হলো লোহা বা আয়রন, তারপর ভিটামিন সি অথবা ভিটামিন বি12 অথবা ভিটামিন এ অথবা ফোলেট বা ফোলিক অ্যাসিড, প্রোটিন অথবা কপার। এই যে এগুলোর বলা রয়েছে, এগুলোর মধ্যে যে কোনো একটি বা একের অধিক পরিপোষকের যদি ঘাটতি দেখা যায়, ঘাটতির কারণটা কি? নয় অপর্যাপ্ত গ্রহণ বা অপর্যাপ্ত শোষণ বা দেহে অপর্যাপ্ত ব্যবহার, এইগুলোর কারণে এগুলোর ঘাটতি যদি হয় এক বা একাধিক পরিপোষকের, তখন দেহে কি হয়, হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যায় এবং হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার দরুন কি হচ্ছে, রক্তের মধ্যে অক্সিজেনের পরিবহনের যে ক্ষমতা সেটা স্বাভাবিকের তুলনায় কমে যাচ্ছে। এইরকম একটা অবস্থাকে কি বলবো আমরা? নিউট্রিশনাল অ্যানিমিয়া। দেখো, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে একটা স্বাভাবিক, আমি যদি ব্লাড স্মিয়ার দেখি তাহলে আমরা মাইক্রোস্কোপের তলায় এরকম দেখতে পাবো যে অনেকগুলো লোহিত রক্ত কণিকা, কিন্তু একটা অ্যানিমিক রোগীর ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেখানে লোহিত রক্ত কণিকার পরিমাণটা বা সংখ্যাটা কিন্তু কমে গেছে। তাহলে মোটামুটি ভাবে আমরা জানলাম যে নিউট্রিশনাল অ্যানিমিয়া বলতে আমরা কি বুঝি। এবার দেখো, আমরা আগেই বললাম যে ওই কারণগুলোর জন্য যদি হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, তাহলে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা আমাদের জানতে হবে। ইন জেনারেল স্বাভাবিক মাত্রা পুরুষদের কিন্তু মহিলাদের তুলনায় হিমোগ্লোবিনের মাত্রাটা একটু বেশি থাকে এবং একদম ছোট বাচ্চা সদ্যজাত শিশুদের সব থেকে বেশি থাকে স্বাভাবিক হিমোগ্লোবিনের মাত্রা। তাহলে স্বাভাবিক মাত্রাটা পুরুষদের ক্ষেত্রে 13.8 থেকে 17.2 গ্রাম প্রত্যেক 100 মিলিলিটার রক্তে, মহিলাদের ক্ষেত্রে সেটা 12.1 থেকে 15.1 গ্রাম প্রত্যেক ডেকালিটার বা 100 মিলিলিটার। একদম সদ্যজাত শিশুদের ক্ষেত্রে সব থেকে বেশি বলেছিলাম, তাদের থেকে 14 থেকে 24 গ্রাম প্রত্যেক ডেকালিটার এবং ইনফ্যান্টস এর ক্ষেত্রে অর্থাৎ 12 মাসের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে 9.5 থেকে 13 গ্রাম পার ডেকালিটার। এটা হচ্ছে স্বাভাবিক মাত্রা। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দিষ্ট মাত্রা বেঁধে দিয়েছে যে যার সেই মাত্রার নিচে গেলে কোনো ব্যক্তিকে অ্যানিমিক রূপে ধার্য করা হবে। তাহলে সেই বেঁধে দেওয়া মাত্রাটা কি, চলো দেখে নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে না অ্যাডাল্ট মেল প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে 13-র নিচে গেলে তবেই তাকে অ্যানিমিক হিসেবে ধার্য করা হবে। যদি আমি ফিমেল ধরি তাহলে ফিমেলের ক্ষেত্রে কত হচ্ছে না ফিমেলের ক্ষেত্রে মাত্রাটা ধরে নেওয়া হচ্ছে 12। খুব ইম্পর্টেন্ট এটা অ্যাডাল্ট ফিমেল। এবং পার্টিকুলারলি আরো ইম্পর্টেন্ট যেটা তোমাদের মাথায় রাখতে হবে যে সেই ফিমেল যখন প্রেগনেন্ট হচ্ছে, প্রেগনেন্সিতে নর্মালি আমরা একদম ফার্স্ট চ্যাপ্টারের দিকে পড়েছিলাম যে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া, তাদের হয়ই অ্যানিমিয়া, স্বভাবতই তাদের অ্যানিমিয়াটা হয়। তাহলে তাদের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছে না 11 হচ্ছে তাদের কাট অফ পয়েন্ট। হিমোগ্লোবিনের মাত্রা যদি 11 গ্রাম প্রত্যেক ডেকালিটার রক্তে বা প্রত্যেক 100 মিলিলিটার রক্তে যদি 11 গ্রামের কম হয় তখন প্রেগনেন্ট মহিলাকে কি বলা হবে, তখন তাকে বলা হবে সে অ্যানিমিয়ায় ভুগছে। তার আগে কিন্তু তাকে বলা হবে না। তাহলে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা একটা নির্ধারিত মাত্রা, যার নিচে মাত্রাটা হিমোগ্লোবিনের মাত্রা গেলে তবে তাকে অ্যানিমিক হিসেবে ধার্য করা হবে। তাহলে আমরা মোটামুটি মাত্রাগুলো দেখলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছে। এবার আমরা চলে যাচ্ছি যে শ্রেণী বিভাগ। আমরা তো পড়লাম যে বিভিন্ন পরিপোষক, এক বা একাধিক পরিপোষকের ঘাটতি হতে পারে, শোষণের ঘাটতি হতে পারে, খাদ্য গ্রহণের ঘাটতি হতে পারে, সেই এক বা একাধিক পরিপোষকের জন্য অ্যানিমিয়া হয়। তাহলে এবার আমরা পার্টিকুলারলি দেখে নেব যে কিরম ধরনের পরিপোষকের জন্য যে অ্যানিমিয়া গুলো হচ্ছে সেই অ্যানিমিয়া গুলোর আলাদা আলাদা করে কি নামে তারা পরিচিত। তাহলে দেখো একদম প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অর্থাৎ লৌহের অভাবজনিত রক্তাল্পতা। লৌহের অভাবজনিত রক্তাল্পতার দরুন যেটা হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। খুব খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে আমি দুটো টার্ম পেলাম, একটাকে বলা হচ্ছে মাইক্রোসাইটিক আর আরেকটা টার্ম পেলাম হাইপোক্রোমিক। মাইক্রো কথাটার মানে হচ্ছে ছোট্ট, ক্ষুদ্র, এবং সাইটিক কথাটা এসছে সাইটন থেকে, যার অর্থ হলো কোষ। তাহলে লোহিত রক্তকণিকা এক ধরনের কোষ, তাহলে সেই কোষের আয়তন কি হবে, ক্ষুদ্র হবে, সাইজে সে ছোট হবে। তাহলে দেখো রেড ব্লাড সেলস আর স্মলার। আর ক্রোম কথাটার মানে হচ্ছে রং, হাইপো কথাটার মানে হচ্ছে কম বা অল্প। তাহলে ক্রোম বা রং অল্প অর্থাৎ লো ক্রোম আর লো কালার। তাহলে খুব ইম্পর্টেন্ট, লোহার অভাবজনিত যে রক্তাল্পতা তাকে বলা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা নয় খাদ্যস্থিত লোহার গ্রহণের পরিমাণটা কম, অথবা দেহের মধ্যে লোহার চাহিদা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে সেইটা যদি মেটানো না হয় তখন এইরূপ রক্তাল্পতা দেখা যায়। তাহলে খুব একটা সাধারণ উদাহরণ হিসেবে এখানে বলা যেতে পারে যে গর্ভাবস্থায় কিন্তু লৌহের চাহিদা খুব বেশি না বাড়লেও লৌহের চাহিদাটা পর্যাপ্ত মাত্রায় সেটাকে মেটানো উচিত। আর যদি না মেটানো হয় তখন কি হচ্ছে, গর্ভবতী মহিলাদের মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। তাহলে প্রথম দেখলাম। পরের আরেক ধরনের নিউট্রিশনাল অ্যানিমিয়াতে আমরা চলে যাচ্ছি, যার নাম কি পার্নিশিয়াস অ্যানিমিয়া। পার্নিশিয়াস অ্যানিমিয়াকে বলা হয় এটি একটি স্বনিয়ন্ত্রিত অনাক্রম্যতা জনিত অ্যানিমিয়া, অর্থাৎ বলা হয় অটো ইমিউন অ্যানিমিয়া। কেন না, এটা মূলত রক্তের মধ্যে ভিটামিন B12 এর যদি ঘাটতি হয় তখন এটা দেখা যায়। B12 এর ঘাটতি কেন হচ্ছে না, B12 ক্ষুদ্রান্তে শোষিত হয় ইন্ট্রিনসিক ফ্যাক্টর দিয়ে, ক্যাসেল বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর দিয়ে। সেই ফ্যাক্টর যদি কোনো কারণে কম হয় তখন B12 এর শোষণের মাত্রাটাও কমে যাবে এবং অবধারিতভাবে রক্তেও B12 এর পর্যাপ্ত মাত্রা বজায় থাকবে না, সেটাও কমে যাবে। এবং সেইটা কমে যাওয়ার দরুন যে অ্যানিমিয়াটা হয়, কেন অ্যানিমিয়া হয়, কারণ ভিটামিন B12 কিন্তু লোহিত রক্ত কণিকার পূর্ণতা প্রাপ্তিতে অত্যন্ত প্রয়োজন। যখন এরিথ্রোপোয়েসিস বলে যে ঘটনাটা ঘটে আমাদের অস্থি মজ্জার মধ্যে, যেখানে লোহিত রক্ত কণিকা তৈরি হয়, সেইখানে বিভিন্ন ধাপে এরিথ্রোপোয়েসিসের বিভিন্ন ধাপে ভিটামিন B12 প্রয়োজন হয়। আর ভিটামিন B12 এর ঘাটতির জন্যই তখন দেহে কি হচ্ছে, লোহিত রক্ত কণিকা তৈরি হচ্ছে না, এবং তার ফলবশত কি হচ্ছে না পার্নিশিয়াস অ্যানিমিয়া। এক্ষেত্রে আরো এক ধরনের অ্যানিমিয়া হতে পারে ভিটামিন B12 এর ঘাটতির জন্য, সেটাকে কি বলা হচ্ছে না মেগালোব্লাস্ট তার সার্কুলেশনে থাকছে, অর্থাৎ
মেগালোব্লাস্ট হচ্ছে এক ধরনের অদ্ভুত টাইপের লোহিত রক্তকণিকা, যেগুলো একটু আকারে বড়, যেগুলোকে মেগালোব্লাস্ট বলা হচ্ছে। এত কম পরিমাণে স্বাভাবিক আরবিসি তৈরি হচ্ছে যে তখন মেগালোব্লাস্ট যাই তৈরি হোক না কেন অস্থিমজ্জাতে, সেটাই তখন সংবহনে চলে আসছে। কিন্তু ওভারঅল হিমোগ্লোবিনের মাত্রা যেহেতু কম থাকছে, তাই এই অ্যানিমিয়াকে অনেক সময় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াও কিন্তু বলা হয়। অর্থাৎ ভিটামিন B12 এর অভাবে প্রাথমিকভাবে যে অ্যানিমিয়াটা হয় তাকে কি বলা হচ্ছে? পার্নিশিয়াস অ্যানিমিয়া। এবং এছাড়াও ভিটামিন B12 কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার জন্যও দায়ী। এক্ষেত্রে এই যে লোহিত রক্ত কণিকাগুলো সেখানে কিরকম হচ্ছে না, এরা ম্যাক্রোসাইটিক। মেগালোব্লাস্ট বললাম আকারে বড়, ম্যাক্রো মানে বড়, সাইটিক মানে হচ্ছে সাইটন বা কোষ, অর্থাৎ লোহিত রক্ত কণিকার কোষগুলো কি হচ্ছে? আকারে বড় হচ্ছে। কিন্তু তার মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কি হচ্ছে? পরিমাণে কম, যার জন্য এটা অ্যানিমিয়া। তাহলে ভিটামিন B12 এর অভাবে হচ্ছে কি না পার্নিশিয়াস অ্যানিমিয়া, এবং কি হচ্ছে না মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এবার আমরা চলে আসছি ফলিক অ্যাসিড বা ডায়েটারি ফোলেট, ভিটামিন B9। সেই ডায়েটারি ফোলেটের অভাবের জন্য একই রকম ভাবে কি তৈরি হচ্ছে না রক্ত সংবহনে মেগালোব্লাস্ট চলে আসছে। মেগালোব্লাস্ট কাদেরকে বলা হচ্ছে না লোহিত রক্ত কণিকা আকারে যখন বড়, সেটা যখন সংবহনে আসছে অপরিণত লোহিত রক্ত কণিকা কিন্তু আকারে বড়, সেটাকে বলা হচ্ছে মেগালোব্লাস্ট। তাহলে সেই মেগালোব্লাস্ট যখন থাকছে রক্তে, তখন যে অ্যানিমিয়া হচ্ছে তাকে বলা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এবং এখানে কিন্তু লোহিত রক্ত কণিকা আবারও বলবো যে সাইজে নর্মালের থেকে বড়, যেহেতু মেগা বলা হচ্ছে, মেগা মানে কি বড়, তাহলে এটা হচ্ছে ফলিক অ্যাসিডের অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এছাড়াও আমরা অনেক বারবারই আমরা পড়েছি ছোট থেকে যে হিমোগ্লোবিনের হিম অংশটা লোহা, সেটা আমরা দেখলাম যে লোহার অভাবে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হচ্ছে, কিন্তু গ্লোবিন অংশটা হচ্ছে কিন্তু প্রোটিন। তাহলে এই যে আমাদের যদি খাদ্য তালিকায় প্রোটিনের অভাব থাকে তাহলেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। তাহলে সেটা হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অর্থাৎ প্রোটিন যখন খাদ্যের মধ্যে কম থাকছে তখন সেটা হিমোগ্লোবিন পর্যাপ্ত পরিমাণে রক্তের মধ্যে তৈরি হতে দিচ্ছে না। তাহলে মূলত এইটা হচ্ছে মেন বিভাগ, শ্রেণী বিভাগ, প্রধান শ্রেণী বিভাগ কিসের না পুষ্টিগত রক্তাল্পতা। কি কি পড়লাম? লোহার অভাবে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, ভিটামিন B12 এর অভাবে পার্নিশিয়াস অ্যানিমিয়া, কিছু ক্ষেত্রে এটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াও করে, ভিটামিন B9 বা ফলিক অ্যাসিডের অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এবং প্রোটিনের অভাবজনিত অ্যানিমিয়া। তাহলে আশা করি তোমরা এই শ্রেণী বিভাগটা বুঝতে পারলে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। আমাদের পরবর্তী স্লাইডে একটু আমরা চাক্ষুষভাবে দেখে নেব যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়াতে কিরকম দেখতে হয় লোহিত রক্ত কণিকাটা। দেখো এখানে একটা স্বাভাবিক লোহিত রক্ত কণিকা আমরা দেখতে পাচ্ছি। তাহলে স্বাভাবিক লোহিত রক্ত কণিকার সাইজটা দেখো কিরকম, লক্ষ্য করো তোমরা, একটু আমরা বড় দেখছি সাইজটা, কিন্তু যখন সেটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হচ্ছে তখন কিন্তু দেখো সাইজটা অনেকটা এটার থেকে কি অনেকটা কমে গেছে, এটা আকারে অনেকটা বড়, অনেকটা বড়, আর তুলনামূলকভাবে এটা অনেকটা ছোট। তাহলে ওভারঅল সাইজে যেহেতু ছোট, হিমোগ্লোবিনের মাত্রাটাও কম, এবং হিমোগ্লোবিনের মাত্রা আমরা জানি যে হিমোগ্লোবিন রক্তের লাল রঙের জন্য দায়ী, সেক্ষেত্রে যেহেতু সাইজে কম, হিমোগ্লোবিনের মাত্রা কম, তাই রক্তের রংটাও কিন্তু অনেকটা ফ্যাকাশে টাইপের হয়, সেজন্য হাইপোক্রোমিক আরবিসি, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক আরবিসি। তাহলে এটা আমরা দেখলাম মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়াতে লোহিত রক্ত কণিকাটাকে দেখতে কিরকম হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে, সেখানে আমরা দেখব মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এক্ষুনি নামটা পড়লাম যে মেগালোব্লাস্ট আকারে বড় হয়, তারা পূর্ণতা প্রাপ্তি পায়নি। যে লোহিত রক্ত কণিকা যখন পূর্ণতা প্রাপ্তি হয়, যখন ম্যাচিওর হয়, তখন কিন্তু তারা সাইজে ছোট হয়, কিন্তু যখন ইম্যাচিওর থাকে, অপরিণত থাকে, তখন সাইজে বড় থাকে, এবং সেটাকে কি বলা হচ্ছে মেগালোব্লাস্ট। এবং এই মেগালোব্লাস্টটা দেখো সাইজ তোমরা দেখতে পাচ্ছ কতটা বড়, এবং যে অ্যানিমিয়া এটার জন্য হচ্ছে তাকে কি বলা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে এটা আমরা দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি, এতক্ষণ ধরে যা পড়লাম সেগুলো একটু চাক্ষুষ আমরা আরেকবার দেখে নেব। এটা একটা স্বাভাবিক রক্তের মধ্যে আরবিসি কিরকম থাকে, এটা দেখো অনেক ছোট হয়ে গেছে সাইজে, তাই কি বলা হচ্ছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। আবার দেখো এখানে লোহিত রক্ত কণিকা কিন্তু সেই মেগালোব্লাস্ট গুলো বড় বড় হয়ে গেছে, তাই এখানে কি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। আর এখানে দেখো সাইজ ঠিক আছে
কিন্তু কিরম ফ্যাকাশে মতন, অর্থাৎ রঞ্জক পদার্থের পরিমাণ খুবই কম, ক্রোম বা কালার খুবই কম, তাই কি বলা হচ্ছে হাইপোক্রোমিক অ্যানিমিয়া। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে সাইজ এবং কালার অনুযায়ী অ্যানিমিয়া কত রকমের ভাগ করা হয়। এবার এছাড়াও আরো অন্যান্য কারণে অ্যানিমিয়া হতে পারে। আমরা একটু আগে দেখলাম যে বিভিন্ন পরিপোষক উপাদানের এক বা একাধিকের ঘাটতির জন্য হয়। তাহলে সেই উপাদানগুলোর মধ্যে আরো কি কি রয়েছে চলো দেখিনি। রয়েছে ক্যালসিয়াম এবং কপারের অভাব, রয়েছে ভিটামিন সি এর অভাব। আমরা জানি, আমরা অলরেডি সেমিস্টার 2 তে যখন লোহা পড়েছিলাম, লোহার ক্ষুদ্রান্তে যখন শোষিত হয়, ফেরাস থেকে ফেরিক ফর্মে যখন আনতে হচ্ছে, তখন কিন্তু কি লাগছে, ভিটামিন সি প্রয়োজন। তাহলে ভিটামিন সি যদি আমার খাদ্য তালিকায় না থাকে, তাহলে কিন্তু আমার ক্ষুদ্রান্ত থেকে খাদ্যস্থ লোহা শোষিত হবে না এবং দেহে কোনো কাজও করতে পারবে না। এবং লোহার দেহে প্রধান কাজ হলো কি, হিমোগ্লোবিনের হিম অংশটাই হচ্ছে লোহা। তাহলে লোহা তৈরি হবে না দেহে, সেক্ষেত্রে ভিটামিন সি এর অভাব জনিত কিন্তু রক্তাল্পতাও হতে পারে। আর কি, ভিটামিন বি2, রাইবোফ্লেভিন। ভিটামিন বি2 কিন্তু আরবিসির পূর্ণতা প্রাপ্তি বৃদ্ধির জন্য অনেক অংশে দায়ী এরিথ্রোপোয়েসিসের সময়। তাহলে তার অভাব এবং ভিটামিন বি6, এই দুটোর অভাবেও রক্তাল্পতা হতে পারে। আরেকটা বিশেষ ধরনের রক্তাল্পতা রয়েছে, যেটা একটা বিশেষ শারীরবৃত্তীয় অবস্থা, একটি রোগগ্রস্ত অবস্থা, যেখানে আমরা জানি যে আমাদের অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরি হয়, একটি বিশেষ প্রক্রিয়া তৈরি হয় যার নাম এরিথ্রোপোয়েসিস। কিন্তু যে ব্যক্তিদের অস্থিমজ্জার কোনো রকম ত্রুটি হচ্ছে বা অস্থির কোনো রোগ দেখা দিচ্ছে, তখন অস্থিমজ্জায় কিন্তু এই পর্যাপ্ত পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরি হবে না। কেন না, যে প্রক্রিয়ায় তৈরি হবে সেই প্রক্রিয়াটা বাধাপ্রাপ্ত হবে, এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়াটি ঘটবে না। সেক্ষেত্রে এই যে বিশেষ ধরনের রক্তাল্পতা কখন না, যখন বোন ম্যারো যখন ক্ষতিগ্রস্ত, যখন অস্থিমজ্জা ক্ষতিগ্রস্ত, তখন যে ধরনের অ্যানিমিয়া হয় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। খুব ইম্পর্টেন্ট এটা। এটা কিন্তু খুব যে আমরা পুষ্টিগত অ্যানিমিয়ার মধ্যে যে আমরা ফেলবো তা কিন্তু নয়, তবে এটা একটা দেহের বিশেষ অবস্থা যেখানে ডিফেক্ট রয়েছে বোন ম্যারোতে, সেখানে বোন ম্যারোতে তৈরি হচ্ছে না, বা অনেক অংশে কিডনির কোনো রোগ হলেও কিন্তু এই ধরনের অ্যানিমিয়া দেখা যায়। তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে লোহিত রক্তকণিকা সঠিক মাত্রায় তৈরি হতে পারে না। এছাড়াও ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, অর্থাৎ বিভিন্ন পরিপোষকের এক বা একাধিকের অভাব হলে আমরা অলরেডি পড়ে নিয়েছি অ্যানিমিয়া হয়। এবারে এত রকমের পরিপোষক দেহের মধ্যে শোষিত হবে না যদি দেহের মধ্যে একটা বিশেষ রোগ বা একটা অবস্থা থাকে যেটাকে বলা হয় ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম। তখনও কিন্তু এই শোষণের অভাবে দেহের মধ্যে ঘাটতি দেখা যাবে বিভিন্ন পরিপোষকের, এবং সেই ঘাটতির দরুন দেহের মধ্যে রক্তাল্পতা রোগটা তৈরি হবে। তাহলে ওভারঅল আমরা এই স্লাইডটার মাধ্যমে পুষ্টিগত রক্তাল্পতা ছাড়াও আরো দুটো নাম আমরা জানলাম। একটাকে আমরা পড়লাম হচ্ছে ম্যাল অ্যাবজর্পশনের জন্য অ্যানিমিয়া, আর একটাকে আমরা বললাম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে অস্থিমজ্জা ত্রুটিযুক্ত। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে, যে কোনো ব্যক্তির যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রয়েছে সেটা বোঝা যাবে কি করে। নিশ্চয়ই কিছুভাবে জানান দেবে, কোনো লক্ষণ বা উপসর্গ দিয়ে আমরা বুঝতে পারবো। প্রাথমিকভাবে যে লক্ষণটা আসবে সেটা হচ্ছে খিদে থাকবে না, লস অফ অ্যাপিটাইট, এবং আর কি থাকবে না, অল্প কোনো কাজ করলেই একটা হাঁপিয়ে যাওয়ার ব্যাপার থাকবে, একটা দুর্বলতা ভাব থাকবে। হ্যাঁ, আমি যে প্রচুর কাজ করলাম করে যে হাঁপিয়ে যাচ্ছি তা নয়, সামান্য হয়তো কয়েকটি সিঁড়ি ভাঙলাম তাতেই আমার বুক ধড়ফড় করবে, আমার শ্বাসকষ্ট হবে, প্যালপিটেশন হবে, অর্থাৎ এগুলো কিন্তু সবই অ্যানিমিয়ার লক্ষণ। তার মেন কারণটাই হচ্ছে কি, তার মেন কারণ হচ্ছে রক্তে অক্সিজেনের পরিবহনের পরিমাণটা কমে গেছে। কেন কমে গেছে? কারণ রক্তের লোহিত রক্তের পরিমাণটা কম। লোহিত রক্তকণিকাই তো অক্সিজেনকে ঘাড়ে করে নিয়ে যায় সব জায়গায়। তাই লোহিত রক্তকণিকা যদি না থাকলো তাহলে অক্সিজেন কেউ নিতে পারবে না, এবং প্রত্যেকটা কোষে কম মাত্রায় অক্সিজেন পৌঁছাবে। এবার আমরা জানি যে আমার দেহের প্রত্যেকটা বিপাক ক্রিয়াতে কি হচ্ছে, যত রকম কার্যকারিতা আমাদের কোষ করছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের সাহায্যে করছে। তাহলে যদি অক্সিজেন না পৌঁছায় সেই ক্রিয়াগুলো ঘটবে না, দেহে শক্তি উৎপাদন হবে না, ফলে দেহ কি হবে, ক্লান্ত, হ্যাঁ, একটা ফেটিগ, একটা উইকনেস দেহের মধ্যে তৈরি হবে। তাহলে এইগুলো হচ্ছে উপসর্গগুলো। শর্টনেস অফ ব্রেথ অন লাইট এক্সারশন, সামান্য কাজ করলে হাঁপিয়ে উঠবে। উইকনেস অ্যান্ড ফ্যাটিগ, ওই যে বললাম দুর্বলতা লাগবে, হাঁপিয়ে যাব আমি। হেডেক, মাথা ধরা থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ, দেখো আমরা দেখতে পাচ্ছি উপসর্গ, এখানে ছবিটা যদি তুমি দেখো পার্টিকুলারলি
চামড়ার রং যদি আমরা দেখি এই ছবিটায়, দেখো খুব ইম্পর্টেন্ট এটা। দেখো চামড়ার রংটা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিরকম একটা পিঙ্ক মতন দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু এই যে জায়গাটা এটা ফ্যাকাশে পেল পেল দেখতে পাচ্ছি, পেল অর্থাৎ প্যালার অফ স্কিন, পেল হয়ে যাবে, ফ্যাকাশে চামড়া। এটা খুব ইম্পর্টেন্ট একটা উপসর্গ রক্তাল্পতা, প্যালার অফ স্কিন। আর কি, হাতে পায়ে পার্টিকুলারলি আঙুলে ঝিঝি ধরবে, টিংলিং এন্ড নামনেস, এইরকম একটা উপসর্গ আমরা দেখতে পাবো। তারপর অক্সিজেনের অভাবের জন্য মাংসপেশিতে ব্যথা হবে, মাসেল ক্র্যাম্পস, সেটাও হবে। আর কি, নখের একটা বিশেষ উপসর্গ দেখতে পাওয়া যায় এবং তার একটা আলাদা নাম রয়েছে। নখটা কিরকম হয়ে যায়, একটা চামচ আকৃতি ধারণ করে। দেখো দেখতে পেয়েছো ছবিটা, একটা চামচ আকৃতি ধারণ করে, অর্থাৎ চামচে কি থাকে, একটা খাঁজ থাকে, সেই নখটাও কিন্তু একটা খাঁজ যুক্ত হয়ে যায়। এটাকে বলা হয় স্পুনিং অফ নেলস। স্পুনিং অফ নেলস কে বিজ্ঞানের ভাষায় বলা হয় কয়েলনিশিয়া। কিরকম না, কয়েল কথাটার মানে হচ্ছে হলো বা ফাঁপা বা খাঁজ যুক্ত, আর অয়েং কথাটার মানে হচ্ছে নখ, অর্থাৎ খাঁজ যুক্ত নখ। কয়েলনিশিয়ার কথার মানে হচ্ছে খাঁজ যুক্ত নখ। যাদের দেহে তীব্র রক্তাল্পতা রয়েছে তাদের দেহে দেখা যায় যে তাদের নখে চামচ আকৃতি ধারণ হয়েছে, অর্থাৎ নখটা খাঁজ যুক্ত। তার থেকে এই নামটা এসছে কয়েলনিশিয়া, যেখানে কয়েল মানে হচ্ছে হলো বা খাঁজ খাঁজ, আর অয়েং কথাটার মানে হচ্ছে নেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই স্লাইড দিয়ে আমরা দেখলাম যে রক্তাল্পতা হলে একটা মানুষ তার কি কি উপসর্গ দেখতে পাবে। দেখো বুক ধরপড় করছে, আর প্যালার যেরকম বা পেলনেস, ফ্যাকাশে ভাব যেরকম চামড়ায় আমরা হাতের তালু দিয়ে বুঝতে পারি, আরেকটা খুব ভালোভাবে বোঝা যায় যে চোখের নিচেও কিন্তু দেখো এই জায়গাটা পিঙ্ক হওয়ার কথা, কিন্তু এই জায়গাটা একটা ফ্যাকাশে ভাব, একটা হলদেটে ভাব। তার থেকেও বোঝা যায় যে ব্যক্তিটির দেহে রক্তের পরিমাণ কম বা হিমোগ্লোবিনের পরিমাণ কম। তাহলে এগুলো হচ্ছে রক্তাল্পতার স্বাভাবিক কিছু উপসর্গ বা সিমটম। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে। সেখানে আমরা কি করব না, খাদ্যের দ্বারা কিভাবে এই রক্তাল্পতার আমরা প্রতিরোধ এবং প্রতিকার করতে পারবো। তাহলে প্রথমেই আমরা চলে যাচ্ছি যে কি তাকে দিতে হবে, ডায়েটারি ম্যানেজমেন্ট অফ নিউট্রিশনাল অ্যানিমিয়া। প্রথমেই দিতে হবে কি না, তাকে লৌহ সমৃদ্ধ খাদ্য পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, এবং সেই লোহাটা কিরকম হবে, হিম এবং নন হিম দুই ধরনের লোহাই কিন্তু তার খাদ্য তালিকায় থাকা দরকার। বিশেষ করে যেগুলো হিম লোহা, যেমন দেখেন আমরা মেটের ছবি দেখতে পাচ্ছি, লিভার ভীষণ উৎকৃষ্ট উৎস লোহার। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে মাছ, মাংস, ডিম এগুলোতে লোহা থাকছে। আর চলে আসছে এবারে নন হিম লোহা। নন হিম লোহা মূলত আমরা উদ্ভিজ উৎস থেকে পেয়ে থাকবো, বিভিন্ন ধরনের দানা শস্য, বিশেষ করে ডাল ও শুটি জাতীয় খাদ্য, বিনস, এবং সব থেকে গুরুত্বপূর্ণ দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি, আমরা গুড় দেখতে পাচ্ছি, জাগরি, পর্যাপ্ত পরিমাণে আয়রন রয়েছে, এবং ডেটস, ড্রাই ফ্রুট, খেজুর, তাতেও কিন্তু লোহা রয়েছে। অর্থাৎ হিম এবং নন হিম দুই ধরনের লোহাই কিন্তু যে কোনো রক্তাল্পতা প্রতিকারের ক্ষেত্রে যেরকম প্রয়োজন, প্রতিরোধের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রয়োজন। তাহলে এবার আমরা চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী স্লাইডে। আরো দুটো ফ্যাক্টর এখানে রয়েছে। একদম শুরুর দিকে আমরা কি পড়েছি বা আমরা সেমিস্টার 2তেও আমরা জেনেছি যে লোহা শুধু যে খেয়ে গেলাম তাতে তো হবে না, লোহাটাকে তো দেহে শোষিত হতে হবে, এবং লোহার শোষণের জন্য সবার আগে লাগবে হচ্ছে কি ভিটামিন সি। তাহলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যুক্ত খাদ্য গ্রহণ করতে হবে। বিভিন্ন তোমার লেবু জাতীয় যে ফলগুলো রয়েছে, সিট্রাস ফ্রুটস যেটাকে আমরা বলি, এছাড়াও পেয়ারা, আমলকি, এগুলোও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। সেটা খাদ্য তালিকায় রাখলে কিন্তু সহজেই লোহার যুক্ত যে খাদ্যগুলো খাচ্ছি তার থেকে লোহার শোষণটা দেহের মধ্যে খুব ভালো হবে। এছাড়াও হিমোগ্লোবিন, নামটার মধ্যে গ্লোবিন লুকিয়ে রয়েছে, এবং গ্লোবিনটা হচ্ছে প্রোটিন, অর্থাৎ হিম লোহার মধ্যে অলরেডি আমরা প্রোটিন পাচ্ছি, যথেষ্টই পাচ্ছি। এছাড়াও আলাদা করে এখানে বলা রয়েছে যে পর্যাপ্ত প্রোটিন যুক্ত খাদ্য খেলে সঠিক মাত্রায় হিমোগ্লোবিন তৈরি হবে। তাহলে সেই পর্যাপ্ত প্রোটিন যুক্ত খাদ্যগুলো আবার ওই একই জিনিস, মাছ, মাংস, ডিম, বিভিন্ন রকম ডাল, সেগুলো থেকে আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা হিম, নন হিম আয়রনও পাবো, অ্যাজ ওয়েল এস আমরা কি পাবো, আমরা প্রোটিনটাও পেয়ে যাব। তাহলে ভিটামিন সি আর প্রোটিন খুব গুরুত্বপূর্ণ। এইখানে একটা জিনিস ভীষণ রকম ভাবে মাথায় রাখতে হবে, কিছু খাবার আমাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, যেটা আদেও গ্রহণযোগ্য নয়।
সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে যে খাবারের সাথেই আমরা চা বা কফি খাই। চা বা কফিতে কি থাকছে, ট্যানিন থাকছে, পেন থাকছে, ট্যানিন থাকছে। এরা কি করছে না পর্যাপ্ত পরিমাণে লোহার শোষণটাকে আটকে দিচ্ছে। বিশেষ করে খাবার খেলাম যার মধ্যে হয়তো লৌহ রয়েছে, কিন্তু একই সাথে চা বা কফি খেলাম, এই চা বা কফির ক্যাফেন আর ট্যানিন কি করবে, ওই লোহাটাকে বেঁধে রেখে দেবে, যার ফলে লোহা দেহে কাজ করতে পারবে না। সঙ্গে যে খাবারটা খেলাম তাতে যে লোহা রয়েছে সেটা লোহাটাকে দেহের মধ্যে শোষিত হতে দেবে না। ফলে যে কোনো খাদ্য গ্রহণের আধ ঘন্টার মধ্যেই চা বা কফি আমি খেয়ে নিলাম, সেটা কিন্তু রক্তাল্পতায় আক্রান্ত রোগীদের কেন যে কোনো ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু সেটা ভালো হবে না। সেক্ষেত্রে লোহা একেবারেই দেহে শোষিত হবে না। চা বা কফি যদি খেতেই হয়, দুটো মিলের মাঝে অনেকটা গ্যাপ যখন থাকবে তখন মাঝখানে খাওয়া উচিত। ইমিডিয়েটলি কোনো খাদ্য গ্রহণের সঙ্গে সঙ্গে বা খাদ্য গ্রহণের পরেই আধ ঘন্টার মধ্যে খাওয়া উচিত একেবারেই নয়। এবার আমি আসছি খুব চেনা পরিচিত, বাড়িতে সবাই এই টোটকাটা বলে থাকে যে যার রক্তাল্পতা হয়েছে তাকে থোড়, মোচা, কচকলা এগুলো খাওয়ালে তার থেকে থাকা আয়রন নাকি দেহের মধ্যে খুব ভালোভাবে কাজে দেবে। হয়তো থোড়, মোচা, কাঁচকলায় পর্যাপ্ত পরিমাণে আয়রন রয়েছে, কিন্তু থোড়, মোচা আর কাঁচকলাতে আলাদাভাবে বিশেষ কিছু যৌগ রয়েছে বা বিশেষ কিছু রাসায়নিক পদার্থ রয়েছে, যেমন ফাইটেট, অক্সালেট এবং ট্যানিন। পার্টিকুলারলি ট্যানিন প্রচুর পরিমাণে থাকে, ফাইটেট এবং অক্সালেট থাকে। তারা কি করে, অন্যান্য খাদ্যস্থিত বা এই খাবারেই থাকা লোহাটাকে তারা আবদ্ধ করে। কিরকম? আয়রন ফাইটেট, আয়রন অক্সালেট, আয়রন ট্যানেট এই যৌগ রূপে তারা আবদ্ধ করে নিলে দেহ কিন্তু ওই লোহাকে ভেঙে আর কাজে আনতে পারবে না। ফলে থোড়, মোচা, কাঁচকলা খেলে কিন্তু আমি দেহে সঠিক মাত্রায় লোহাটা গ্রহণ করতে পারবো না। হয়তো আমার খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে লোহা রয়েছে, কিন্তু যেহেতু এগুলো আমি গ্রহণ করছি, তারা ওই খাদ্যস্থিত লোহাকে দেহের মধ্যে কোনো কার্যত ভাবে কাজে লাগাতে পারবে না। তাহলে সেক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করা উচিত। এবার আমরা চলে যাচ্ছি যে এতক্ষণ ধরে তো আমরা বললাম যে রক্তাল্পতা জিনিসটা কি, কত রকমের রক্তাল্পতা হয়, বা রক্তাল্পতা হলে তার প্রতিরোধ এবং প্রতিকার খাদ্যের মাধ্যমে কিভাবে করা যায়। এইবারে দেখো, ভারত সরকার বেশ কিছু প্রকল্প নিয়েছেন বিভিন্ন সাধারণ অভাবজনিত রোগের জন্য। তো সেক্ষেত্রে রক্তাল্পতার জন্য ভারত সরকারের তরফ থেকে মূলত যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তার নাম হলো ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম। NNAPP হচ্ছে এটা শর্ট ফর্ম। খুব মন দিয়ে ভালো করে শর্ট ফর্ম এবং সেই শর্ট ফর্মের ফুল ফর্ম কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখো, তাহলে এই যে প্রোগ্রাম ভারত সরকার নিয়েছে, এটা প্রথম কবে হয়েছিল? প্রথম এটা চালু হলো 1970 সালে। কার অধীনে চালু হয়েছিল? দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অর্থাৎ ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা বা এই মন্ত্রকের অধীনে ভারত সরকার এই প্রকল্পটি চালু করে 1970 সালে। এবং পরবর্তীকালে প্রোগ্রাম নানা রকম ভাবে পরিবর্তিত হয়েছে এবং অফলেট 2018 সালে এইটাকেই কি করা হয়েছে, আরেকবার করে রিইনফোর্স করা হয়েছে, আরো জোরালো করা হয়েছে, এবং তার নাম অ্যানিমিয়া মুক্ত ভারত বলে আরেকটা প্রোগ্রাম এর সাথে যুক্ত করা হয়েছে, অ্যানিমিয়া মুক্ত ভারত। তো সেই প্রোগ্রাম বা এই প্রকল্পের তাহলে উদ্দেশ্যটা কি, মেন অবজেক্টিভ হচ্ছে কি? বুঝতেই পারছো উদ্দেশ্য হচ্ছে কি না, পুষ্টির অভাবজনিত যে রক্তাল্পতা, সেই রক্তাল্পতার অবশ্যই প্রতিরোধ এবং প্রতিকার। অর্থাৎ আমি যদি ইংলিশে এটা বলার চেষ্টা করি তাহলে আসবে হচ্ছে বোথ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ নিউট্রিশনাল অ্যানিমিয়া। এটা হচ্ছে প্রধান তার উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্যের জন্য কি কি করা হয় না, বিশেষ করে যারা টার্গেট গ্রুপ তাদের মধ্যে থাকছে হচ্ছে মহিলা, ফিমেন। আর কারা থাকছে না, ছোট শিশু। কি বলা হচ্ছে না, যাদের যে মায়েদের হিমোগ্লোবিনের মাত্রা 10 মিলিগ্রাম প্রত্যেক ডেকালিটার রক্তের নিচে এবং যে শিশুদের হিমোগ্লোবিনের মাত্রা 8 মিলিগ্রাম প্রত্যেক ডেকালিটারের নিচে, অর্থাৎ মহিলাদের মাদের 10-এর নিচে হিমোগ্লোবিন আর ছোট শিশুদের 8-এর নিচে হিমোগ্লোবিন,
তাদেরকে চিকিৎসার অধীনে আনা, ট্রিটমেন্ট করা হবে। কারণ তারা তো অলরেডি রক্তাল্পতায় ভুগছে, 10-এর নিচে চলে গেছে, 8-এর নিচে চলে গেছে। তাদেরকে তো আর প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে হবে না, তাদের কি করতে হবে? প্রতিকারমূলক ব্যবস্থা, তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে প্রধান উদ্দেশ্য হচ্ছে কি না, যে মায়েদের হিমোগ্লোবিনের মাত্রা 10-এর নিচে নেমে গেছে এবং যে শিশুদের 8-এর নিচে নেমে গেছে হিমোগ্লোবিনের মাত্রা, তাদেরকে চিকিৎসার অধীনে আনা। একই রকম ভাবে তাহলে প্রতিরোধমূলক ব্যবস্থা কাদের জন্য নেওয়া হবে না, যে মায়েদের হিমোগ্লোবিনের মাত্রা 10 তখনও নিচে নামেনি এবং যে শিশুদের হিমোগ্লোবিনের মাত্রা 8। বোঝা গেল জিনিসটা? তাহলে এইটা হচ্ছে আমার কাদেরকে চিকিৎসার আওতায় আনবে আর কাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থার আন্ডারে আনবে, সেইটা আমরা দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি তাহলে কাদেরকে দেওয়া হচ্ছে এই যে প্রকল্প, হ্যাঁ, ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম। তাহলে রক্তাল্পতা প্রতিরোধমূলক কর্মসূচি ভারত সরকারের, সেই কর্মসূচির কারা কারা প্রাপক, হু আর দ্য বেনিফিশিয়ারিজ দেখে নিই আমরা। দেখো, অবশ্যই গর্ভবতী মহিলা, এবং গর্ভবতী মহিলা আছে মানে প্রসূতি নারীও থাকবে। আর কারা থাকবে? ছোট শিশু, বিশেষ করে যাদের 5 বছরের নিচে যাদের বয়স, তারা থাকছে। এবং যে শিশুদের 10 থেকে 19 বছর বয়স, আমরা বলতে পারি বয়সন্ধিকালের শিশুরা, অর্থাৎ অ্যাডোলেসেন্ট চিলড্রেন। আর কারা রয়েছে না, যে মহিলারা যারা কি বলবো, সন্তান প্রসবের সম্ভাবনা যাদের রয়েছে বা সন্তান ধারণের সম্ভাবনা যারা রয়েছে, অর্থাৎ চাইল্ড বিয়ারিং এজ গ্রুপ, তাদের ক্ষেত্রে 15 থেকে 49 বছর বয়সী মহিলাদের কিন্তু এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। গর্ভবতী ও প্রসূতি নারী, 5 বছরের নিচে শিশু, 10 থেকে 19 বছরের নিচে বয়সন্ধিকালের শিশুরা, এবং যে মহিলা যারা গর্ভধারণ করতে সম্ভব, যাদের সম্ভাবনা রয়েছে, তাদেরকে পুরোই প্রকল্পের আওতার মধ্যে আনা রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। তাহলে কি করা হয়? এই যে কর্মসূচি, এই কর্মসূচির প্রধান যে ধাপ, প্রথম এবং প্রাথমিক ধাপ হচ্ছে কি না, IFA, অর্থাৎ আয়রন এবং ফলিক অ্যাসিড তারা পরিপূরণ করছে, সম্পূরক তারা ট্যাবলেটের আকারে দিচ্ছে, অর্থাৎ আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। এবার দেখো, সবার ক্ষেত্রে নিশ্চয়ই ডোজটা এক হবে না। গর্ভবতী প্রসূতি নারীদের জন্য একরকম হবে, যাদের 5 বছরের নিচে বয়স তাদের একরকম হবে, আবার যাদের 10 থেকে 19 বছর বয়স তাদের আবার আরেক রকম হবে। তাহলে কিরম ভাবে করা হচ্ছে? আবার যারা রক্তাল্পতায় ভুগছে তাদের একরকম ডোজ, যারা রক্তাল্পতায় নেই তাদেরকে যাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় তাদের জন্য আবার আলাদা ডোজ। তাহলে প্রথমে আমরা আসছি প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার। একটি ট্যাবলেট, প্রত্যেকটি ট্যাবলেটে কত করে আয়রন থাকছে? 100 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন। এটা আগে 60 হিসেবে ধার্য হয়েছিল, কিন্তু 2023-এর পর থেকে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তারা এটাকে কত করেছে? 100 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন দেওয়া হচ্ছে, এবং তার সাথে থাকছে ফলিক অ্যাসিড 500 মাইক্রোগ্রাম। যারা অ্যানিমিক নয়, যারা রক্তাল্পতায় ভুগছে না, তাদের একটা করে দেওয়া হচ্ছে, এবং কতদিন খেতে হবে? 100 দিন। আর যারা রক্তাল্পতায় ভুগছে তাদেরও 100 দিনই খেতে হবে, কিন্তু কটা করে ট্যাবলেট খাবে? 2টো করে। এছাড়াও যে মহিলারা হয়তো গর্ভবতী হয়নি কিন্তু যারা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস ব্যবহার করছে তাদের ফ্যামিলি প্ল্যানিং এর জন্য, তাদেরকেও কিন্তু এই আওতার মধ্যে আনা হচ্ছে। তাহলে 2টো করে এই লার্জ ট্যাবলেট, বড় ট্যাবলেট 2টো করে দিতে হবে 100 দিন যদি তার অ্যানিমিয়া থাকে, আর এই লার্জ বা বড় ট্যাবলেট একটি করে তাকে 100 দিন খেতে হবে যদি তার রক্তাল্পতা না থাকে। এবার আমি চলে যাচ্ছি শিশুদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে 6 মাস থেকে 5 বছর হচ্ছে টাইম। এদের ক্ষেত্রে ট্যাবলেটটাকে বলা হচ্ছে ছোট ট্যাবলেট, স্মল ট্যাবলেট। কি রয়েছে? তাদের 20 মিলিগ্রাম এলিমেন্টাল লোহা রয়েছে এবং ফলিক অ্যাসিড রয়েছে 100 মিলিগ্রাম। এটাও তাদেরকে কিন্তু 100 দিন খেতে হবে বছরে জিনিসটা। এবং কিছু এমন, আমরা যেহেতু দেখছি বয়সটা 6 মাস, তাহলে কিছু এমন শিশু থাকবে যারা ট্যাবলেট গিলে খেতে পারবে না, তাহলে তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? তাদের জন্য দেওয়া হচ্ছে আয়রন সিরাপ, এবং 2 ml করে তাদেরকে দিতে হবে। এটাও কিন্তু তাদেরকে 100 দিন খেতে হবে। এবার আমি চলে যাচ্ছি আমার পরের স্লাইডে। সেখানে আমি কি দেখছি না, সিরাপের কথা বললাম। দেখো এখানে সিরাপ দেখতে পাচ্ছি। একদম ছোট বাচ্চা, যাদের 5 বছরের মধ্যে বয়স, তাদের ক্ষেত্রে এই পিঙ্ক ট্যাবলেট, সবই তো IFA ট্যাবলেট,
কিন্তু এক একটা বয়সে এক একটা ডোজ, সেক্ষেত্রে খুব সহজে যাতে চিহ্নিতকরণ করা যায় সেই জন্য প্রত্যেকটা বয়সের ক্ষেত্রে যেহেতু ডোজ আলাদা সেজন্য রংটাও কিন্তু আলাদা। একদম ছোট শিশুদের ক্ষেত্রে সিরাপ, যেটা শিশুতে আসে। 5 বছরের নিচে যে শিশুরা, তাদের ক্ষেত্রে এরকম পিঙ্ক ট্যাবলেট হয়। যারা আরেকটু বড় অ্যাডোলেসেন্ট যারা বাচ্চারা, তাদের ক্ষেত্রে ব্লু ট্যাবলেট হয়। এটার সঙ্গে আমরা ভীষণ পরিচিত, আমরা কিন্তু সবাই স্কুলে এই ট্যাবলেটটা খেয়ে থাকি। তোমরা মনে করে দেখো এরকম ব্লু কালারের দেখতে হয়। আর যারা মহিলারা, তাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে কি এই লাল রঙের ট্যাবলেট। কিন্তু রঙে আলাদা হলে কি হবে, প্রত্যেকটাই কিন্তু IFA অর্থাৎ আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা স্কুল গোয়িং চিলড্রেনদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে IFA ট্যাবলেট। সেটা প্রত্যেকটায় থাকছে 45 মিলিগ্রাম আয়রন এবং 400 মিলিগ্রাম ফলিক অ্যাসিড। যারা আরেকটু বড়, এরা হচ্ছে 10 বছরের নিচে, এদের থেকে আরেকটু বড় 10 থেকে 19 বছর, তাদের ক্ষেত্রেও একটা করে ট্যাবলেট। কিন্তু তাদের কিন্তু আর ওই 45 মিলিগ্রাম নেই, তাদের 100 মিলিগ্রাম লোহা এবং ফলিক অ্যাসিড হচ্ছে 500 মিলিগ্রাম। এবং পার্টিকুলারলি এই যে 10 থেকে 19 বছর তোমরা এইটার মধ্যে পড়ছো এবং তোমরা কিন্তু সবাই স্কুলের মধ্যে এই লোহার ট্যাবলেট তোমরা পেয়ে থাকো। মনে করে দেখো, তোমরা খাও। 2013 সাল থেকে সর্বশিক্ষা মিশনের অধীনে এই ট্যাবলেটটি কিন্তু ডিস্ট্রিবিউশন হয় প্রত্যেকটি সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় বা সরকারি বিদ্যালয়তে। 10 থেকে 19 বছরের যারা বালক বালিকারা রয়েছে, বয়সন্ধিকালের বালক বালিকারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেট দেওয়া হয়। তাহলে এটা তো গেল হচ্ছে রক্তাল্পতার জন্য কি করছে ভারত সরকার। এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট, যদি কারুর ক্ষুদ্রান্তে কৃমি থাকে তাহলে কিন্তু তার শোষণের মাত্রা অনেকটা কমে গেল, অর্থাৎ তার কিন্তু ট্যাবলেট খেয়ে কোনো লাভ হবে না। তাহলে তার কৃমিটাকে আগে মারতে হবে। তাহলে তার জন্য রক্তাল্পতা প্রতিরোধক কর্মসূচির মধ্যেই কিন্তু বলা হয়েছে ডিওয়ার্মিং, অর্থাৎ তার কৃমি কিন্তু নাশক করতে হবে, কৃমিনাশক তাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ 2টো করে ডোজ সারা বছরে দেওয়া হয়। অ্যালবেন্ডাজল ট্যাবলেটটির নাম, এটাও তোমরা খেয়েছো, তোমরা জানো, আমার থেকে তোমরা ভালো জানো, কারণ তোমরা এটা খাও, তোমাদের দেওয়া হয়। তাহলে সেই অ্যালবেন্ডাজল ট্যাবলেট কি করছে, ডিওয়ার্মিং করছে। এর বাইরে আরো 2টো যে কম্পোনেন্ট রয়েছে এই প্রকল্পের, একটি হলো না পুষ্টি শিক্ষা, অর্থাৎ বিভিন্ন ধাপে বিভিন্ন পর্যায়ে বাড়িতে যারা শিশুর দেখাশোনা করে, অর্থাৎ মায়েরা, দিদারা, ঠাকুমারা, তাদেরকে এবং ইন জেনারেল মহিলাদেরকে বিভিন্ন স্বাস্থ্য কর্মীরা কি করে না, এই লোহার ট্যাবলেট সেবন সম্পর্কে, তার গুরুত্ব সম্পর্কে তাকে বোঝায়, তার সাথে আলোচনা করে। এটাকে কি বলা হচ্ছে, পুষ্টি শিক্ষা। তাহলে এই পুষ্টি শিক্ষাটাও কিন্তু এই প্রকল্পের অন্তর্গত। এবং মনিটরিং আর স্ক্রিনিং, অর্থাৎ ঠিকভাবে প্রকল্পটা চললো কিনা সেটাও কিন্তু নির্ধারণ করা হয়। বিশেষ করে হিমোগ্লোবিনের মাত্রা চেক করা হয় এবং ডেলিভারির আগে অর্থাৎ গর্ভাবস্থায় এই হিমোগ্লোবিনের মাত্রা চেক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটার বিষয়েও কিন্তু পুষ্টি শিক্ষা দেওয়া হয়। তাহলে এই বিভিন্ন ধাপে এই প্রকল্প, অর্থাৎ পুষ্টির অভাবজনিত যে রক্তাল্পতা তার প্রতিরোধমূলক যে প্রকল্প, যেটাকে NNAPP ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম বলা হয়, সেইটা কিন্তু এই ধাপে করা হয়। এবার আমরা চলে যাচ্ছি আমাদের একদম শেষের দিকে। মোটামুটি টপিকটা আমরা দেখলাম। এবার এই যে অংশটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে পড়লাম, তার থেকে শর্ট কোশ্চেন কি কি হতে পারে, চলো চট করে একবার তোমরা দেখে নাও বা চাইলে লিখেও নিতে পারো পজ করে। প্রথমেই যেটা থাকছে যে কয়লনিশিয়া বলতে কি বোঝো, হোয়াট ইজ কয়লনিশিয়া। মনে করে দেখো, বলেছিলাম যে যাদের লোহার অভাব হয়, নখের আকৃতি চামচের আকার ধারণ করে, খাদযুক্ত হয়ে যায়, সেটা লিখলেই কিন্তু এখানে নম্বর পাবে। তারপর পর্নিশিয়াস অ্যানিমিয়া বলতে কি বোঝো, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলতে কি বোঝো, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া কি, NNAPP এই প্রকল্পের প্রাপক কারা, হু আর দ্য বেনিফিশিয়ারিজ অফ NNAPP প্রোগ্রাম। IFA ট্যাবলেট বলতে কি বোঝো, এখানে কিন্তু শুধু লোহার ট্যাবলেট দেওয়া হয় এইটুকু লিখলে কিন্তু নম্বর পাবে না। প্রথমে যেটা করতে হবে, IFA টাকে ভাঙতে হবে, কথাটাকে ভেঙে পুরোটা লিখতে হবে। I মানে কি, F মানে কি, A মানে কি। আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট, এই কথাটা যেন উত্তরে থাকে, তবেই কিন্তু ফুল মার্কস পাবে। এবার সেটা ডোজ সম্পর্কে বলতে পারো, নম্বর দেখে উত্তর লিখবে, 2 মার্কস হলে খুব বেশি কিন্তু হবে না। আচ্ছা, তারপর ডেফিসিয়েন্সি অফ হুইচ নিউট্রিয়েন্টস কজেস পার্নিশিয়াস এন্ড মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অর্থাৎ কোন কোন পুষ্টি উপাদানের অভাবে পার্নিশিয়াস এবং মেগালোব্লাস্টিক রক্তাল্পতা দেখা যায়। জাস্ট নাম দুটো লিখলেই কিন্তু এখানে নম্বর পাবে। এবং দুটোর ক্ষেত্রে
অ্যানিমিয়ার নামটা লিখবে, ড্যাশ দিয়ে কোন উপাদানের জন্য এটা হয় সেই পরিপোষকের নামটা লিখবে। মেনশন দ্য সিমটমস অফ অ্যানিমিয়া, অর্থাৎ রক্তাল্পতার উপসর্গগুলি লেখো। 2 নম্বর থাকলে মিনিমাম 4টে লিখতে হবে, তার বেশি লিখলে ক্ষতি নেই, কিন্তু 4-এর নিচে লিখলে কিন্তু 2A2 পাওয়াটা একটু ডিফিকাল্ট আছে। তুমি ভাবছো 2টো লিখে এসেছি আমি 2A2 পেয়ে যাবো, সেটা কিন্তু নাও হতে পারে। মিনিমাম 4টে লেখার চেষ্টা করবে। এখানে অনেক রকম তো উপসর্গ রয়েছে, যে কোনো 4টে লিখলেই হবে। ডিসকাস দ্য সোর্সেস অফ আয়রন ইন ফুড, অর্থাৎ খাদ্যস্থিত লোহার উৎসগুলির নাম লেখো। সেখানে মিনিমাম 4টে তোমার লিখতে হবে, 2 মার্কস রয়েছে। When was NNAPP launched and under which ministry, অর্থাৎ কবে কোন মন্ত্রকের অধীনে NNAPP প্রথম প্রচলিত হয়েছিল? When was it launched? সেখানে আমরা পড়ে নিয়েছিলাম যে 1970-তে হয়েছিল, আর মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অর্থাৎ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকারের এই মন্ত্রক দ্বারা এই NNAPP চালু হয়েছিল। তাহলে মোটামুটি ভাবে আমরা 2 নম্বরের কোশ্চেন গুলো দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি এই অংশ থেকে 5 নম্বরে কি কি সম্ভাব্য কোশ্চেন হতে পারে। প্রথমেই আসছে দেখো, ক্লাসিফাই নিউট্রিশনাল অ্যানিমিয়া, অর্থাৎ পুষ্টির অভাবজনিত রক্তাল্পতার শ্রেণী বিভাগ করো। খুব সুন্দর বক্স করেও করতে পারো বা পয়েন্ট করে করেও লিখতে পারো, কিন্তু চেষ্টা করবে অন্ততপক্ষে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভিটামিন B9 অ্যানিমিয়া এবং প্রোটিনের অভাবজনিত, ভিটামিন সি এর অভাবজনিত, এই 5টা পয়েন্ট যেন তোমার উত্তরে থাকে, মিনিমাম থাকে। এখানে যদি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নাও লেখো কোনো অসুবিধা নেই, কারণ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কিন্তু নিউট্রিশনাল অ্যানিমিয়া হিসেবে ধার্য করা হয় না, ওটা একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। আর কি, হোয়াট আর দ্য সিমটমস অফ অ্যানিমিয়া, অ্যানিমিয়া রোগের উপসর্গগুলো কি কি, আর তার সাথে রয়েছে কয়লোনিশিয়া বলতে কি বোঝো। এখানে গুছিয়ে প্রত্যেক, যেহেতু লং এ রয়েছে, আমাকে কিন্তু প্রত্যেকটা উপসর্গ গুছিয়ে লিখতে হবে। রাইট দ্য ফুল ফর্ম অফ NNAPP, NNAPP পুরো কথাটি লেখো বা পুরো কথাটি কি। ডিসকাস দ্য প্রোগ্রাম, অর্থাৎ এই প্রকল্পটি বিস্তারিত আলোচনা করো। তাহলে প্রকল্প যখন আলোচনা লিখতে হবে, অবশ্যই প্রকল্পটি কবে চালু হয়েছিল, কে চালু করেছিল, প্রকল্পের উদ্দেশ্য কি, প্রকল্পের প্রাপক করা এবং প্রকল্পের ধাপগুলো কি কি, কি ভাবে এটা প্রচলিত রয়েছে, ভারত সরকার কিভাবে করছে এটা। তাহলে এই পুরোটা লিখলে তবেই কিন্তু এখানে মার্কসটা আসবে, 5 মার্কসের লং কোয়েশ্চেন। আর কি, হোয়াট ইজ IFA, হু আর দ্য বেনিফিশিয়ারিজ টু রিসিভ IFA and in which amount, অর্থাৎ IFA বলতে কি বোঝো, কারা কারা এই IFA এর প্রাপক এবং কত পরিমাণে তারা পেয়ে থাকে। এখানে কিন্তু কত পরিমাণে পেয়ে থাকে যখন লিখবে, বয়স এবং পরিমাণ এইভাবে ভাগ করে লিখতে হবে তোমাকে। which tablet is given to prevent anemia, discuss in details mentioning the age groups, অর্থাৎ রক্তাল্পতা প্রতিরোধক কোন ট্যাবলেট দেওয়া হয় এবং কিভাবে লিখতে বলেছে, এটা বিস্তারিতভাবে আলোচনা করো, কোন বয়সে কি পরিমাণে দেওয়া হয়। তাহলে নানা রকম ভাবে আসতে পারে, কিন্তু উত্তরগুলো কিন্তু সেই একই। তোমাকে পড়তে হবে যে এই প্রকল্পে পুরো ডিটেলে তোমায় গুছিয়ে পড়তে হবে, বিশেষ করে কোন পার্টটা না, ট্যাবলেটের অংশটা, পুরো নাম কি, কোন বয়সে কটা করে দেওয়া হচ্ছে, যাদের নেই তাদের কটা করে দেওয়া হচ্ছে, আর যাদের অ্যানিমিয়া আছে তাদের কটা করে দেওয়া হচ্ছে, এবং বছরে কতদিন এদেরকে খাওয়ানো হচ্ছে। তাহলে মোটামুটি ভাবে আমরা পুষ্টিগত বা পুষ্টির অভাবজনিত রক্তাল্পতা আমরা এই টপিকটা শেষ করলাম। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।